আচ্ছা, আগে আমাদের ওয়ার্ডটা ওপেন করে নিই। ঠিক আছে, ওয়ার্ডটা ওপেন করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এদের তো আমরা লাস্ট ক্লাস জানি যে আমরা ওয়ার্ড ওপেন করে কি করি, লেখার জন্য একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই। ঠিক আছে, এখন এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমার লেখালেখি করার জন্য, ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমার লেখালেখি করার জন্য সর্বপ্রথম কি দরকার? সর্বপ্রথম দরকার বিভিন্ন রকমের ফন্ট। ঠিক আছে, একটা ডকুমেন্টে যখন আমরা লিখি, কোনো কিছু লিখতেছি, ঠিক আছে, ধরেন কোনো কিছু লিখতেছি, লেখা সাইজটা একটু বড় করেন এখান থেকে। ধরেন কোনো কিছু লিখতেছি, তো লেখার একটা ফন্ট আছে না? এক একজনের হাতের লেখা কিন্তু এক এক রকম। ঠিক আছে, এক একজনের হাতের লেখা এক এক রকম, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লেখা ইউজ হয়। ধরেন আপনি কোনো জায়গায় একটু হেডিং বা টাইটেল কিছু একটা লিখতেছেন, ওই জায়গায় এক রকমের ফন্ট ইউজ হয়। আপনি কোনো একটা বই বা বইয়ের মাঝখানে কোনো একটা লাইন একটু হাইলাইট করতেছেন, ওইখানে এক রকমের একটু পেঁচানো ফন্ট, ঠিক আছে, একটু পেঁচানো কিছু একটু ফন্ট ইউজ হয়। এই টাইপের ফন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট ইউজ হয়। ঠিক আছে, এখন ফন্ট কোনগুলা? এই যে আমরা লিখতেছি এক একটা ওয়ার্ড বা এক একটা কি বলে অ্যালফাবেট, যেগুলা ABCD, এইগুলা মূলত এক একটা কি ফন্টের স্টাইল। আর এ থেকে জেড পর্যন্ত মানে সবগুলা ABCDEFGH, তারপরে 1 2 3 4 সবগুলো মিলে এক এক রকম ফন্টের যে এক একটা সেট, এক এক রকম ফন্টের কি এক এক রকম সেট থাকে। এই প্রত্যেকটা সেটকে বলা হয় কি ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, এটা একটা পরিবার, সব রকমের ফন্ট মিলে কি হয় একটা ফন্ট ফ্যামিলি। আর এই ফন্ট ফ্যামিলির অনেক রকমের নাম থাকে। ঠিক আছে, ফন্ট ফ্যামিলির অনেক রকম নাম থাকে, যেমন এই যে এখানে আমরা ফন্ট ফ্যামিলি লেখাটা লিখলাম, এই যে স্টাইলটা, এই যে FONT FAMILY, এই যে লেখার যে স্টাইলগুলা, এটার নাম কি? ক্যালিব্রি। বাই ডিফল্ট ক্যালিব্রি দেওয়া থাকে। ঠিক আছে, বাই ডিফল্ট কি দেওয়া থাকে? ক্যালিব্রি। আর এই রকম অনেকগুলা ফ্যামিলির নাম এখানে দেওয়া আছে। এখানে দেখবেন ছোট একটা ড্রপ ডাউন, এই যে ফন্ট, হোম ট্যাবের মধ্যেই ফন্ট, এই ফন্ট ট্যাবের মধ্যে দেখবেন একটা ড্রপ ডাউন আছে এখানে, ক্যালিব্রি বডি, পাশে একটা ড্রপ ডাউন ছোট। এই ড্রপ ডাউনের মধ্যে অনেক রকমের ফন্ট ফ্যামিলি, এখানে যা দেখতেছেন এগুলো সব ফন্ট ফ্যামিলি বা ফন্ট ফ্যামিলির নাম। এই ফন্ট ফ্যামিলিগুলা সবগুলা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে না। ঠিক আছে, রেকর্ড অন আছে, অনেকগুলা বাই ডিফল্ট দেওয়া থাকে। যেমন এখানে যেগুলো দেখতেছি তার মধ্যে অনেক আছে বাই ডিফল্ট, আবার কিছু আছে আমি বাহির থেকে ইনস্টল করছি আলাদাভাবে। ঠিক আছে, তো প্রথমে দেখি বাই ডিফল্ট যেগুলো আছে, এখানে বাই ডিফল্ট অনেকগুলো আছে, এগুলো জাস্ট ইউজ করার জন্য কি করতে হবে? আমাকে আগে এখান থেকে অন্য একটা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে এই যে ব্রডওয়ে, এটা একটা ফন্ট ফ্যামিলি, ব্রডওয়ে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি লিখি, দেখেন ফন্ট ফ্যামিলি, দেখেন এটাও ফন্ট ফ্যামিলি, এটাও ফন্ট ফ্যামিলি, এই লেখাটার স্টাইল একরকম আর এই পরের লেখাটার স্টাইল অন্যরকম। এই ফন্ট ফ্যামিলিটার নাম কি? ব্রডওয়ে। বিভিন্ন ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা লিখতে পারি। আমরা তো অন্য কোনো একটা ফন্ট ফ্যামিলি দিয়ে লিখতে যাই, যেমন ধরেন ক্যাস্টেলার, এই ক্যাস্টেলার এটা দিয়ে যদি লিখি সিলেক্ট করে ফন্ট ফ্যামিলি, দেখছেন অন্যরকম একটা লেখা আসতেছে। এরকম অনেক রকম ফন্ট ফ্যামিলি আছে। ঠিক আছে, এগুলো একটা একটা করে দেখলে অনেক সময় লাগবে, আপনারা নিজেরা একটা একটা করে আপনাদের পিসিতে ট্রাই করতে পারেন যেগুলো যেগুলো আছে। যে 40 ফন্ট ফ্যামিলি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ডিজাইন। যেমন ক্যালিব্রির মধ্যে ও এরকম দেখতে, আবার ব্রডওয়ের মধ্যে ও দেখতে এরকম, ক্যাস্টেলারের মধ্যে ও দেখতে এরকম, 40-র মধ্যে ও দেখতে এরকম, সবগুলোই কিন্তু ও, জাস্ট লেখাগুলোর কি ডিজাইন আলাদা, ডিজাইন বা স্টাইল যেটাই বলেন, এগুলা আলাদা। আর এই প্রত্যেকটা সেটকে বলা হয় কি এক একটা ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, এগুলাকে এক একটা কি বলা হয়? ফন্ট ফ্যামিলি। প্রত্যেকটা ফন্ট ফ্যামিলি আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, আর যেই ফন্ট ফ্যামিলিটা আমাদের রিটেন ডকুমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় বা প্রফেশনাল জায়গায় ইউজ হয়, ওটার নাম হলো টাইমস নিউ রোমান। আমরা অনেকেই শুনছি, আমরা যেখানে সার্চ করি টাইমস লিখে দেখবো যে টাইমস নিউ রোমান চলে আসছে। ফন্ট ফ্যামিলি, এই ফন্টটা ইউজ হয়, ফন্ট ফ্যামিলি, এই যে টাইমস নিউ রোমান। ঠিক আছে, এটা বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের ফন্ট ফ্যামিলি আমাদের ওয়ার্ডের মধ্যে ডিফল্ট দেওয়া থাকে। আর এবার আসি, ধরেন যেগুলো ডিফল্ট দেওয়া নাই, ঠিক আছে, এমন থাকতে পারে না যে এখানে যে ডিজাইনগুলো আছে, এখানে যেই ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর বাহিরেও আমার কিছু ডিজাইন প্রয়োজন। যেমন এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু বাই ডিফল্ট ছিল না, এগুলো হয়তো বা আমি পরে ইনস্টল করছি। তো পরে ইনস্টল করব কিভাবে?
যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা ফন্ট ফ্যামিলির আলাদা নাম আছে, প্রত্যেকটা ফন্ট ফ্যামিলির কি আলাদা নাম আছে, তো এই নামগুলো ধরে আমরা গুগল থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারি। ঠিক করতে পারি, গুগল থেকে ফন্ট ডাউনলোড করতে পারি। ফন্ট ডাউনলোড করার জন্য কিছু ফ্রি ওয়েবসাইট আছে। সবচেয়ে বড় যেই লার্জ যে একটা সেক্টর, এটা হলো কি গুগল ফন্টস। এটা হলো গুগলেরই একটা ওয়েবসাইট, গুগল ফন্টস। গুগল ফন্টস লিখে সার্চ করলে দেখবেন চলে আসছে fonts.google.com। এটা গুগলের একটা ওয়েবসাইট যেখানে অনেক প্রকারের ফন্টস দেওয়া আছে, অনেক রকমের ফন্ট এখানে দেওয়া আছে। দেখেন নটো সান্স, এডু এনএসডব্লিউ, নাটা সান্স, ওপেন সান্স, নটো সান্স, মোজিলা টেক্সট, অনেক হিউজ। এই দেখেন ড্রপ ডাউনটা দেখলে বুঝতে পারেন কি পরিমাণ টেক্সট এখানে দেওয়া আছে। এগুলা সবগুলাই আপনারা আপনাদের ওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন যে আমাদের এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করি যেটা আমরা ইউজ করব আমাদের ওয়ার্ডের মধ্যে, যেটা একটু ডিফারেন্ট দেখতে। ধরেন এই ফন্টটা মোনোটন নামে একটা ফন্ট আছে, ঠিক আছে, মোনোটন। এটা যদি আমরা এখানে ইউজ করি, দেখি এখানে মোনোটন অলরেডি আবার আছে কিনা। মোনোটন, আচ্ছা মোনোটন নাই, ঠিক আছে। তো এই যে মোনোটন ফন্টটা, এই ফন্টটা আমি চাইতেছি যে আমার ডকুমেন্টের মধ্যে আমি এভাবে লিখব, তখন কি করব? তো তখন আমি ফার্স্টে এই ফন্টটা সিলেক্ট করে নিব, ক্লিক করে সিলেক্ট করছি না, নাম কি মোনোটন। এই মোনোটন হলো ফন্টের নাম। আর এই পাশে লেখা থাকবে কি গেট ফন্ট। এই ওয়েবসাইটটা আগে একটু অন্যরকম ছিল, এখন হয়তো একটু আপডেট হয়েছে। এখানে লেখা থাকবে কি গেট ফন্ট। গেট ফন্টে ক্লিক করলে দেখবেন দুইটা অপশন আছে, একটা হলো কি গেট এমবেড কোড, আর একটা হলো ডাউনলোড অল। এমবেড কোডটা মূলত ইউজ হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। অনেকে ওয়েবসাইটের ক্ষেত্রে মধ্যে যখন আমরা এগুলো ইউজ করতে চাই ডেভেলপাররা, তখন এই এমবেড কোড থেকে কোড নিয়ে নেই। আর ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ করার জন্য, ওয়ার্ড বা যেটাই বলেন, আমার কম্পিউটারের মধ্যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপর ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোর মধ্যে অ্যাকসেন্ট পরে কোশ্চেন নেই, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর মধ্যে যদি ইউজ করতে চাই তখন কি করব? তখন আমরা এটার নিচে দেখব কি ডাউনলোড অল লেখা আছে। এই ডাউনলোড অল এখানে একটা সিলেক্ট করা আছে আপাতত, যে ওয়ান ফন্ট ফ্যামিলি ইজ সিলেক্টেড, কোনটা মোনোটন সিলেক্ট করা আছে। এটাকে আমরা এখান থেকে এই যে ডাউনলোড দেখেন বাটন দেওয়া আছে, এখানে ডাউনলোড অথবা এই ডাউনলোড, যে কোনো একটা ডাউনলোড দিয়ে আপনারা কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে মোনোটন ডট জিপ। এই যে মোনোটন ডট জিপ, ঠিক আছে, জিপ ফাইল। জিপ ফাইল কি করতে হয়? জিপ ফাইলকে আগে আনজিপ করতে হয়। এটাকে যখন আমরা আনজিপ করব, এটাকে রাইট বাটন ক্লিক করে বলবো কি এক্সট্রাক্ট টু মোনোটন, এক্সট্রাক্ট টু মোনোটন। এই দেখেন মোনোটন নামে একটা ফোল্ডার চলে আসছে। আর এই মোনোটন নামক যে ফোল্ডারটা, তার মধ্যে দেখব কি একটা ডট টিটিএফ ফাইল দেওয়া আছে, ডট টিটিএফ ফাইল। এই টিটিএফ ফাইলগুলো কি আসলে? টিটিএফ ফাইলগুলো হলো আসলে ফন্ট। ঠিক আছে, বিভিন্ন জিনিসের যেমন আলাদা আলাদা এক্সটেনশন থাকে, পিএনজি, জেপিজি, এমপি3, এমপি4, সেম ভাবে এই ফন্ট ফ্যামিলির এক্সটেনশন কি টিটিএফ। ঠিক আছে, ফন্ট ফ্যামিলির এক্সটেনশন হলো টিটিএফ। ফন্ট পেইডও থাকে আবার ফ্রিও থাকে। আমরা যেটা ডাউনলোড করলাম মোনোটন, এটা কিন্তু একটা ফ্রি ছিল, ফ্রি ফন্ট ছিল, জন্য আমরা ফ্রি ডাউনলোড করতে পারছি। আবার যদি পেইড ফন্ট হইতো, তখন অবশ্যই অফিস বা ক্লায়েন্ট আপনাকে এটা প্রোভাইড করবে। তখন ক্লায়েন্ট কি করবে, আপনাকে এরকম একটা টিটিএফ ফাইল দিবে। ঠিক আছে, এটা জিপ করে দিক বা যেভাবেই দিক, গুগল ড্রাইভে দিক, হোয়াটসঅ্যাপে দিক, কি দিবে, একটা টিটিএফ ফাইল দিবে অথবা একটা জিপ ফাইল দিবে। জিপ ফাইল যদি দেয়, ওটাকে আনজিপ করে সেম ভাবে আপনার কাছে ওই টিটিএফ ফাইলটাই আসবে। এই টিটিএফ ফাইলটাই মূলত দরকার। এখন এই টিটিএফ ফাইলটা ইনস্টল করব কিভাবে? এটাও দুইটা পদ্ধতিতে ইনস্টল করা যায়। একটা হলো যে এটাকে ওপেন করে এই যে এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যায়। আর আরেকটা পদ্ধতি হলো বেশি পরিমাণে যদি থাকে না 10-12টা ফন্ট আপনি একসাথে ইনস্টল করতে চান, তখন কি করতে হয়, আপনার কম্পিউটারের যে উইন্ডোজ, এখানে এসে বলবেন যে ফন্ট, ফন্ট লিখে সার্চ করলে দেখবেন ফন্ট সেটিংস নামে একটা অপশন চলে আসছে, ফন্ট সেটিংস। ঠিক আছে, এই ফন্ট সেটিংসটা ওপেন করে নিব। ফন্ট সেটিংস ওপেন করার পর দেখব এইখানে লেখা আছে অ্যাড ফন্টস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু ইনস্টল, ড্র্যাগ ফন্ট ফাইলস ফ্রম ফাইল এক্সপ্লোরার or your desktop and drop them here to install fonts on your device। ঠিক আছে, অর্থাৎ ফাইল এক্সপ্লোরার থেকে এই টিটিএফ ফাইলটা, শুধু টিটিএফ ফাইলটাকে ড্র্যাগ করে আইনা এই সেটিংসে গিয়ে, সেটিংস দৌড় দেখানো, এই সেটিংস আইনা এই যেখানে আইনা ছেড়ে দিলে হবে। ঠিক আছে,
একটু টাইম নেবে, দেখবেন মোনোটন ইনস্টল। এখন যদি আমি এখানে সার্চ করি, এই দেখেন চলে আসছে মোনোটন। মোনোটন কিন্তু চলে আসছে আমার পিসিতে। এখন যদি আমি এখানে গিয়ে সার্চ করি, দেখি এখন যদি এখানে সার্চ করি মোনোটন, এই দেখেন মোনোটন চলে আসছে, মোনোটন ফন্ট। এখন যদি আমি টাইপ করে দেখেন ফন্ট ফ্যামিলি, দেখছেন এই যে ফন্টটা আর এই যে এখানের যে ফন্টটা আমরা ডাউনলোড করছিলাম সেম না? আমাকে জাস্ট কি করতে হয়েছে, ওই ফন্টের টিটিএফ ফাইলটা নিয়ে টিটিএফ ফাইলটাকে আমার কম্পিউটারে ইনস্টল করে নিতে হয়েছে। ঠিক আছে, এখানে কিছু প্রবলেম আছে। যখন আমরা বাহির থেকে কোনো ফন্ট ডাউনলোড করি না, এই যে আমি এখানে বাহির থেকে একটা ফন্ট মোনোটোন ফন্ট ডাউনলোড করে আমার কম্পিউটারে, এরপর আমি এই লেখাটা লিখলাম। এখন ধরেন এই ওয়ার্ড ফাইলটা, আমি ডক ফাইলটা আমি আপনাকে দিলাম, আপনার কম্পিউটারে মোনোটোনটা নাও থাকতে পারে। তখন কি হবে, তখন এটা হয়তো বা ফন্ট চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ডিফল্ট ক্যালিব্রি ফন্টে চলে যাবে, এটা হইতে পারে। ঠিক আছে, এজন্য যদি এরকম একটু বাহির থেকে কোনো ফন্ট ইউজ করেন, তখন আগে এটা চিন্তা রাখবেন যে না, আমি যদি ফাইলটা কাউকে শেয়ার করি, তাকে আমার ওই ফন্টগুলো সহ কিন্তু দিতে হবে, নাহলে সে অ্যাকচুয়াল যে আপনি যেভাবে দিচ্ছেন সেই অ্যাকচুয়াল লুকটা সে পাবে না। ঠিক আছে, আচ্ছা দেখি আপনাদের, আচ্ছা আলমগীর হোসেন সাহেব, দেখি মাইক্রোফোনটা একটু অন করি। হ্যাঁ আলমগীর সাহেব বলেন। আলমগীর হোসেন সাহেব আনমিউট করে বলেন। আচ্ছা সাইফুল ইসলাম সাহেব। এমডি সাইফুল ইসলাম। হ্যাঁ আনমিউট হয়েছে, বলেন। স্যার আচ্ছা আপনি বলেন। হ্যাঁ বুঝলেন কি স্যার, বলেন বলেন, শুনতেছি। লাস্টের দিকে ওই যে বললেন যে কাউকে যদি কোনো ফন্ট দিই তাহলে তাকে ওই যে কি যেন বাইরে থেকে দেওয়া যাবে না, কি কি যেন বলেন না স্যার, বুঝলাম না। বাইরে থেকে দেওয়া যাবে না মানে? ও আচ্ছা আচ্ছা, বাইরে থেকে মানে এই যে এই দাঁড়ান, নয়েজ আসতেছে। বাইরে থেকে মানে এই যে আমি যে ফন্টটা ডাউনলোড করলাম, ধরেন মোনোটোন যে ফন্টটা ডাউনলোড করলাম, এটা কিন্তু আমার ওয়ার্ডে ডিফল্ট ছিল না। ঠিক আছে, এটা কিন্তু আমার ওয়ার্ডে ডিফল্ট ছিল না। এটা আমি কি করছি, গুগল থেকে ডাউনলোড করে দিছি। ঠিক আছে, গুগল থেকে ডাউনলোড করে দিছি। এটাকে আমি বলছি যে মানে ওয়ার্ডের বাহির থেকে কোনো মানে ফন্ট যদি আমি নিয়ে ইউজ করি, তখন যদি আমি এই ফাইল কাউকে দিই, আমাকে এই ফন্টের টিটিএফ ফাইল সহ দেওয়া লাগবে, বলতে হবে যে ভাই এটা আপনি ইনস্টল করে নিন, এই ফন্টটা কি করেন, ফন্টটা ইনস্টল করে নিন। ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই, কোশ্চেনগুলো একটু নোট করে রাখবো সবাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট থাকলে একটু নোট করে রাখবো। এই ফন্টগুলো যদি আমি এগুলা যদি দেই, যেমন এগুলো কম্পিউটার ডিফল্ট ছিল, কোনো প্রবলেম নেই। যদি আমি এক্সট্রাভাবে ইনস্টল করে দেই, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যাতে এই টিটিএফ ফাইলটা সহ তাকে দেই, এবং বলি যে হ্যাঁ আমি এখানে এই ফন্টগুলো ইউজ করছি বাইরে থেকে, এই ফন্টগুলো একটু সেট আপ করে নিন। ঠিক আছে, নাইলে কী হবে, আপনি দিছেন একরকম, সে দেখবে আরেক রকম। সবগুলা কী হবে, দেখবেন যখন ফন্ট পাবে না, তখন সবগুলা নর্মালি ওই ক্যালিব্রি ছিল না, ডিফল্ট যে ক্যালিব্রি, এরকম চলে আসবে, সে দেখবে এরকম, কিন্তু আসলে আপনি দিছেন তাকে এরকম একটা ফন্ট, এই জিনিসটা। ঠিক আছে, তো এইভাবে ভিতরে যে ফন্টগুলো আছে, এই টাইপের ফন্টগুলো আমরা ইউজ করতে পারি, আবার বাইরে থেকে ফন্ট গুগল থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারি। গুগল থেকে বলতে যে শুধু গুগল ফন্টস থেকে ডাউনলোড করতে হবে এমন না, গুগল ফন্টস ছাড়াও অনেক ফন্টসের সাইট আছে। আপনার যদি স্পেসিফিক কোনো সাইট দরকার হয়, যেমন ওপেন সান্স ফন্ট ডাউনলোড, গুগল ফন্টসের পাশাপাশি এই যে 1001 ফন্টস, 1001 ফন্টস, 1001fonts.com, এখানেও অনেক রকমের ফন্ট পাওয়া যায়। ইউজ করার পদ্ধতি সেম, এই দেখেন টিটিএফ ডাউনলোড দেওয়া আছে, টিটিএফ ডাউনলোড, আপনার যেটা দরকার সেটার কি করব, টিটিএফ ফাইলটা ডাউনলোড করব, এরপর বাকি প্রসেস একদম সেম, টিটিএফ ফাইলটাকে জাস্ট ইনস্টল করে দিব। ঠিক আছে, স্ট্রবেরি ফন্ট, ডেথ বোনস, বিভিন্ন রকম ফন্ট আছে, ইয়েলো হোয়াইট ফন্ট। এই লিঙ্কগুলা আমি একটু ইয়াতে দিয়ে দিই, কেউ একজন যার হাতের কাছে হোয়াটসঅ্যাপ ওপেন আছে, লিঙ্কগুলো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, তাহলে এগুলো মনে থাকবে সহজে। ঠিক আছে, যার হাতের কাছে হোয়াটসঅ্যাপ খোলা আছে, একটু যে মিটের চ্যাটে দিয়ে দিতেছি, এখান থেকে এগুলো একটু
ইয়েতে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। তারপর দা ফন্ট, আচ্ছা এরপরে ধরেন আপনি বিভিন্ন রকম ফন্ট দিয়ে লিখলেন, ঠিক আছে, বিভিন্ন রকম ফন্ট। কোথায়, কোন জায়গায়? ও হ্যাঁ 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 হ্যাঁ, কি বলেন? আচ্ছা এক সেকেন্ড, সম্ভবত এখানে একটু দুর্ঘটনা হয়েছে। ছিলাম আমরা, উম, সমস্যা নেই, দিয়ে রাখেন। আচ্ছা কোথায় ছিলাম যেন আমরা? ফন্টে ছিলাম। আচ্ছা ধরেন আমরা এখন লিখলাম, ঠিক আছে, কোনো কিছু বিভিন্ন ফন্ট দিয়ে আমরা লিখলাম। লিখার পর কি করব? লিখার পর এগুলাকে আরও কিছু ধরনের ছোটোখাটো স্টাইলিংয়ের দরকার হয়, যেমন ধরেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই টাইপের বিষয়, ঠিক আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই টাইপের বিষয়। তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করার জন্য সিম্পলি দেখবেন যে আমাদের এই যে ওয়ার্ড ডকুমেন্টটা, এই যে ফন্ট যে পার্টটা ছিল যেখান থেকে আমরা যে ফন্ট ফ্যামিলি চুজ করতাম, এই জায়গার মধ্যেই, মানে এই জায়গার নিচেই দেখবেন এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব কিছু খুব সুন্দরভাবে বসায় দিছে, ঠিক আছে। এটা নিচে দেখবেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো সুন্দরভাবে বসায় দিছে, ঠিক আছে। জাস্ট এই ফন্টটা যদি সিলেক্ট করেন যে এই জায়গাটার মধ্যে আমি কি করতে চাই, বোল্ড করতে চাই বা আন্ডারলাইন করতে চাই বা ইটালিক করতে চাই, আমরা এটাকে সিলেক্ট করে এই যে বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে, বা ইটালিকে সিলেক্ট করলে ইটালিক হয়ে যাবে, আবার আন্ডারলাইনে সিলেক্ট করলে আন্ডারলাইন চলে আসবে। আর এই আন্ডারলাইনের পাশে দেখবেন ছোট একটা ড্রপ ডাউন দেওয়া আছে, ঠিক আছে, আন্ডারলাইনের পাশে ছোট একটা ড্রপ ডাউন দেওয়া আছে। ড্রপ ডাউনের কাজটা কি? এই ড্রপ ডাউনের কাজটা হলো এই যে আন্ডারলাইনটা দেওয়া আছে না, এই আন্ডারলাইনটার বিভিন্ন ফাংশনালিটিস, মানে বিভিন্ন রকমের আন্ডারলাইন, ঠিক আছে, কয়েক রকমের আন্ডারলাইন এখানে দেওয়া আছে। একটা সিঙ্গেল আন্ডারলাইন, একটা ডাবল আন্ডারলাইন, একটা একটু চওড়া, ঠিক আছে, ওয়ার্ডের ভাষায় এগুলো আলাদা আলাদা নাম দেওয়া আছে, যে আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, এটা থিক আন্ডারলাইন, তারপর ডটেড, ড্যাশড, তারপর ডট ড্যাশ মিক্স করা, তারপর আবার কি দেওয়া আছে ডট ডট ড্যাশ, আবার ঢেউয়ের মতো একটা আছে ওয়েভ আন্ডারলাইন, ঠিক আছে, ওয়েভ আন্ডারলাইন। এছাড়াও মোর আন্ডারলাইন যদি দরকার হয় এখান থেকে নিতে পারেন। যদি এখানে মোর আন্ডারলাইনে অন্য কোনো ডিজাইন দেওয়া নাই, জাস্ট ফন্টের যে অপশনগুলো এইগুলোই দেওয়া, নতুন কোনো ডিজাইন নাই এখানে, ঠিক আছে। এই যে আন্ডারলাইনের স্টাইল থেকে এই স্টাইলগুলোই দেখেন, জাস্ট এক দুইটা আছে, এই যে একটা ডাবল একটু চওড়া, আর একটা আছে কি ওয়েভের ডাবল একটা ওয়েভ, এই টাইপের। এছাড়া যদি আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চান, এই যে আন্ডারলাইন কালার দেওয়া আছে, আন্ডারলাইন কালারের মধ্যে বিভিন্ন রকম কালার দেওয়া আছে, আল্লাহ হাফেজ, বিভিন্ন রকম কালার দেওয়া আছে, ঠিক আছে, এই টাইপের কালারের আন্ডারলাইন ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপরে এই পাশে একটা ছোট অপশন দেওয়া আছে আন্ডারলাইনের পরে, এটার নাম হলো কি স্ট্রাইক থ্রু, ঠিক আছে, এটার নাম হলো স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু এর কাজ কি? স্ট্রাইক থ্রু এর কাজ হলো যে আমরা দোকানে অনেক সময় দেখি না যে কোনো একটা শার্টের অফার চলতেছে, শার্টটা আগে ধরেন, আচ্ছা আন্ডারলাইন রয়ে গেছে, আন্ডারলাইনটা অফ করে দিই, নান। আন্ডারলাইন নেই করার জন্য কি করব, আন্ডারলাইন সিলেক্ট করে এখান থেকে বলবো কি নান, নান দিলে ওটা চলে যাবে। তো আমরা দোকানে অনেক সময় দেখি না কিছু শার্ট প্যান্ট বা যে কোনো কিছুতে অফার দেওয়া থাকে, ধরেন আগে ছিল 1500 টাকা, আর এখন তার প্রাইস হলো কি ধরেন 1000 টাকা, 1000 টাকা, আগে ছিল 1500 টাকা, এখন 1000 টাকা। এখন এটা আপনি বুঝাবেন কিভাবে শর্টকাটে? তখন দেখতাম কি যে এই লাইনটার মধ্যে কি করতো, এটাকে এভাবে কেটে দিত, তাহলে দেখে মনে হইতো যে না আগে 1000 ছিল, 1500 ছিল, এখন
1000। তো এই টাইপের বিষয়গুলো বোঝানোর জন্য এই ফাংশনটা ইউজ হয়, ঠিক আছে। এটার নাম হলো কি স্ট্রাইক থ্রু, ঠিক আছে। এটার নাম কি স্ট্রাইক থ্রু, ক্রস সামথিং আউট বাই ড্রয়িং এ লাইন থ্রু ইট। এটার মাঝখানে একটা লাইন এঁকে দেয়, তো এই জন্য এটাকে বলা হয়েছে কি স্ট্রাইক থ্রু। এরপরে আসি স্ট্রাইক থ্রু এর পাশে। স্ট্রাইক থ্রু এর পাশে দেখবেন এই যে দুটো অপশন দেওয়া আছে, এই দুটার নাম হলো, একটা হলো সাবস্ক্রিপ্ট আর একটা নাম হলো সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। একটার নাম হলো কি সাবস্ক্রিপ্ট আর একটার নাম সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এই যে দেখলে বোঝা যাচ্ছে, একটা হলো কি আমরা যখন কোনো কিছুর বেজ ইউজ করতাম, কোনো কিছুর বেজ ইউজ করতাম, যেমন ধরেন যে লগ 10 এই টাইপের জিনিস, এরকম লগ 10 এই টাইপের জিনিস, তখন লগ এই যে 10 বেসটা নিচের দিকে থাকতো, তো এই 10 বেসটাকে নিচে নামার জন্যই মূলত এরকম লগ 10 সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়, ঠিক আছে। এরপরেও আরও অনেক জায়গায় ইউজ হয়, যেমন যদি পানির সংকেত লেখেন H2O এই টাইপের H2O, তখন টুটা কি থাকে নিচের দিকে থাকে, টুটা থাকে কি নিচের দিকে, তো এই টাইপের নিচে আনার জন্য ইউজ করা হয় কি সাবস্ক্রিপ্ট, এই যে নিচে চলে আসছে, ঠিক আছে। এটা শর্টকাট কি দেওয়া আছে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইকুয়াল, কিবোর্ডের কন্ট্রোল আর ইকুয়াল দিলে এটা কি হয় নিচে চলে আসে, কন্ট্রোল ইকুয়াল, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইকুয়াল, এটার নাম হলো কি সাবস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্টের বিপরীত আরেকটা কি সুপারস্ক্রিপ্ট, যেটা আমরা পাওয়ার হিসাবে ইউজ করতে পারি, এটাকে কি পাওয়ার হিসাবে ইউজ করতে পারি। যেমন ধরেন যে a প্লাস বি হোল স্কোয়ার দিবেন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই টাইপের যখন ফর্মুলা লিখতে যান, নর্মাল ফর্মুলা, এটা কিন্তু ওই ফর্মুলা না, একটা আছে না ইকুয়েশন টাইপের ফর্মুলা, মানে ছোটোখাটো জায়গায় আপনার একটু লেখা দরকার বা একটু পাওয়ার হিসেবে ইউজ করা দরকার কোনো কিছু, ওই ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট ইউজ করা হয়। আপনি জাস্ট সিলেক্ট করবেন যে এই টুটা উপরে পাঠাইতে হবে, টুটাকে সিলেক্ট করে এই যে উপরে উঠাই দেবেন সুপারস্ক্রিপ্ট দিয়ে, এই টুটা সিলেক্ট করে কি করলাম সুপারস্ক্রিপ্ট। এটা শর্টকাট কি, এটা শর্টকাট হলো কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস, এটাকে সিলেক্ট করে বলবো কি কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস, ঠিক আছে। বের হয়ে গেছে স্যার, আবির ভাই বের হয়ে গেছে, ও আচ্ছা, কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস, ঠিক আছে। কন্ট্রোল শিফট প্লাস দিলে কি হয়, এটা সাবস্ক্রিপ্ট হয়ে যায়। আবার যদি এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস দেন নিচে চলে আসবে, ঠিক আছে। এটাকে বলা হয়েছে সাবস্ক্রিপ্ট, আর এগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর এগুলোকে বলা হয় কি সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। একটা হলো সাবস্ক্রিপ্ট আর একটা হলো সুপারস্ক্রিপ্ট। এরপরে আসি ধরেন আচ্ছা, ফন্টের সাথে একটা জিনিস ছিল যে পাশে, এটাকে বলা হয়েছে ফন্ট সাইজ, অর্থাৎ বাংলা কথায় বলে লেখা ছোট বড় করার জন্য, আমরা যে লেখাগুলো লিখি এগুলাকে সাইজ বড় ছোট করার জন্য যেই মেজারমেন্টটা হয় এটাকে বলা হয়েছে কি ফন্ট সাইজ, এটাকে বলা হয় ফন্ট সাইজ। আপনি এখানে কোনো কিছু লিখেন যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজকে বড় ছোট করার জন্য কয়েকটা উপায় দেওয়া আছে, দুইটা উপায় দেওয়া আছে। একটা হলো আপনাকে স্পেসিফিক পয়েন্ট ধরে বলে দেওয়া যে আপনি কতটুক চান, 11 ফন্ট সাইজ 11, ফন্ট সাইজ 12, ফন্ট সাইজ 16, কতটুকু দরকার। সাউন্ড কি শুনতে পাচ্ছেন, বাকিদের কি প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সম্ভবত ইয়েতে প্রবলেম, ঠিক আছে। সবসময় ইউজ করতে হয়, আমি বলি স্ট্যান্ডার্ড একটা সাইজ হলো আপনার 11 থেকে 13-র মধ্যে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড একটা সাইজ হলো কি 11 থেকে 13-র মধ্যে, কারণ আমরা জানি না এটা প্রিন্ট করলে কীরকম আসবে, কারণ এটা তো একটা A4 সাইজের একটা পেপার, A4 যদিও না এখনও আমরা পেপার মানে লেআউট এখনও দেখি নাই, আপাতত ধরলাম কি আমরা যখন একটা A4 সাইজ পেপারে প্রিন্ট করি, আমার তো ন্যূনতম এতটুকু একটা সাইজ দরকার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই কেন, এটা তো আমারও প্রশ্ন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন থাকবেন না, ঠিক আছে। আপনার বাসায় ফ্যান ছাড়া কেন বলেন, এগুলো কি আমি সলভ করব, কি যেন বলতেছিলাম। আচ্ছা, ধরেন আমরা যখন একটা জিনিস প্রিন্ট করব, আমাদের এমন একটা স্ট্যান্ডার্ড সাইজ দরকার যেটা দেখতে খুব বেশি বড় লাগবে না, আবার এত ছোট হয়ে প্রিন্ট হবে না যাতে আবার পড়াই না যায়। এই জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ হলো কত, 11 থেকে
13-র মধ্যে, 11, 12 বা 13 এই সাইজে যখন প্রিন্ট করবেন এগুলা কি রেগুলার এটা ফন্ট সাইজ 11, নরমালি 11ই ধরে রাখেন, 11 সাইজে আমরা নরমালি প্রিন্ট করি। যদি এই ফন্ট দিয়ে প্রিন্ট করি না, প্রিন্ট করব কি দিয়ে, ধরেন টাইমস নিউ রোমান দিয়ে, টাইমস নিউ রোমান দিয়ে ফন্ট সাইজ 11 এই টাইপের লিখে আমরা কি করব, প্রিন্ট করব। ঠিক আছে। আচ্ছা, এন্টার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখে, আমরা নরমালি যদি এভাবে এন্টার দেই, ধরেন নরমালি কোনো কিছু লিখে যদি এন্টার দেই, এই যে লাইনের মধ্যখানে একটা গ্যাপ আসতেছে না, ঠিক আছে, এই যে লাইনের মাঝখানেগুলোতে একটা গ্যাপ আসতেছে না, যদি কখনো চান যে একটু কম গ্যাপ দরকার, ঠিক আছে, তখন কি করবেন, এন্টার দেওয়ার আগে শুধু এন্টার দিবেন না, কিবোর্ডের শিফট প্লাস এন্টার একসাথে চাপ দিবেন, শিফট প্লাস এন্টার একসাথে। দেখেন এই জায়গাগুলোর মধ্যে লাইনের যে গ্যাপগুলা আর এই জায়গায় লাইনের গ্যাপগুলা কম না, যখন শিফট প্লাস এন্টার একসাথে প্রেস করবেন তখন দেখবেন যে গ্যাপগুলো একটু কম আসবে। ঠিক আছে। আর ফন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হলো যে এখান থেকে তো আপনি পয়েন্ট ধরে বলতে পারেন কত দরকার আপনার। ঠিক আছে, আপনি হয়তো হেডিং এর ক্ষেত্রে একটু বড় দিতে পারেন, 14, 16 এগুলো দিতে পারেন, আর নরমালি 11 রাখতে পারেন রেগুলার যে লেখাগুলো এটার জন্য। আর আরেকটা সাইজ হলো এই যে এখানে একটা হলো বাড়ানোর জন্য, আরেকটা কমানোর জন্য। এটা 1 পয়েন্ট 1 পয়েন্ট করে, মানে একটা নির্দিষ্ট স্কেল করে বাড়াবে আর একটা নির্দিষ্ট স্কেল করে কমাবে। এটার শর্টকাট কি, কন্ট্রোল প্লাস এই যে ব্র্যাকেটটা, কন্ট্রোল প্লাস অ্যাঙ্গেল ব্র্যাকেট। আপনি যদি লেখা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন, লেখা কই গেল, সরি, কন্ট্রোল প্লাস শিফট ধরে তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হলো কিসের জন্য, ফর স্মলার, এটা হলো স্মলার, ছোট করার জন্য। আর কন্ট্রোল শিফট এই পাশের ব্র্যাকেটটা দিব কিসের জন্য, বড় করার জন্য ফন্ট সাইজ। বুঝতে পারছি, এটা হলো বড় করার জন্য, এটা ছোট করার জন্য। ঠিক আছে, তারপরে আসি যে ফন্ট সাইজ লিখলাম, ফন্ট সাইজ ছোট করলাম, বড় করলাম। এরপরে আসি এই যে পাশে একটা অপশন দেওয়া আছে, এটার নাম হলো চেঞ্জ কেস। ঠিক আছে, চেঞ্জ দ্য সিলেক্টেড টেক্সট টু আপার কেস, লোয়ার কেস অর আদার কমন ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখছি না ওই যে ছোট হাতের মানে ছোট হাতের লেখা, বড় হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ, বাংলা কথা, বাংলা ফন্ট নিয়ে বলবো। ঠিক আছে, ছোট হাতের লেখা, বড় হাতের লেখা। তো এই যে ছোট হাত, বড় হাত, এইগুলাকে বলা হয়েছে মূলত আপার কেস, লোয়ার কেস। এই দুইটা ছাড়াও আরও কিছু কেস এখানে ইউজ হয়েছে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটাকে কি বলে, বড় করে দেয়। আর টগল কেস মানে হলো যেগুলো বড় আছে ওগুলোকে ছোট করে দিবে, যেগুলো ছোট আছে ওগুলোকে বড় করে দিবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, ধরেন কোনো এখানে কিছু লিখলাম যে ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট ফ্যামিলি, এই টাইপের ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট ফ্যামিলি, এগুলো সব কিসে আছে, বড় হাতের অক্ষরে আছে, যেহেতু আমার ক্যাপস লক অন করা ছিল। এখন ধরেন এগুলাকে আমি চাইতেছি যে মানে মুছে আবার লিখবো না, এগুলাকেই ডিরেক্ট ছোট হাতের করে ফেলবো। তখন করব কি, এই যে লেখাটা সিলেক্ট করে এই যে কেস, চেঞ্জ কেস থেকে বলবো কি লোয়ার কেস, দেখবেন সবগুলা কি ছোট হাতের হয়ে গেছে। আবার যদি এখান থেকে বলি আপার কেস, সবগুলা কি বড় হাতের হয়ে গেছে। এরপরে ধরেন বাকি যেগুলো দুটো ছিল, ধরেন সেন্টেন্স কেস মানে হলো ওই যে আমাদের ইয়ার মতো ফুল স্টপের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা শুধু কি হবে, বড় হাতের হবে, এটাকে বলা হয়েছে কি সেন্টেন্স কেস। আর আরেকটা অপশন ছিল কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা সেটাকে সে বড় হাতের করে দিবে। ঠিক আছে, দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট এফ, তারপর এখান থেকে এস, তারপরে এ, তারপরে এফ, তারপরে এফ, এগুলা কি বড় হাতের করে দিবে। আর আরেকটা কি ছিল, আরেকটা ছিল কি টগল কেস মানে কি বলছিলাম, যেগুলা বড় আছে ওগুলাকে ছোট করে দিবে, আর যেগুলা ছোট আছে ওগুলাকে কি বড় করে দিবে, এটাকে বলা হচ্ছে টগল। ঠিক আছে, টগল কেস। এই দেখেন এফগুলা প্রথমগুলা বড় ছিল না, প্রথমগুলাকে ছোট করে দিছে, বাকি সবগুলাকে কি বড় করে দিছে। এছাড়া আরেকটা কেস আছে, ঠিক আছে, এটা ওয়ার্ডের সাথে রিলেটেড না, বাট আরেকটা কেস আছে, এটার নাম হলো কি ক্যামেল কেস। আপনার নাম শুনছেন কি না,
এটার নাম হলো ক্যামেল কেস। ক্যামেল কেস মূলত a naming conversation with multiple words except the first word in the case। এই যে এখান থেকে দেখি ছবিতে এক্সাম্পল দেওয়া আছে, এই যে এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেসে কি হয়, ওয়ার্ডের জাস্ট ফার্স্ট লেটারটা ছোট হয়, বাকি সবগুলা বড় হয়। যেমন ধরেন যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এই টাইপের। তারপর ধরেন যে ফন্ট সাইজ, এগুলোকে বলা হয় ক্যামেল কেস। যদি ক্যামেল কেসের জন্য এখানে কোনো অপশন দেওয়া নাই ওয়ার্ডের মধ্যে, বাট এটা এরকম একটা কেস আছে, এই কেসটাকে বলা হয় ক্যামেল কেস। ঠিক আছে, জাস্ট ফার্স্ট লেটারটা ছোট থাকে, বাকি পরে যে ওয়ার্ডগুলো এগুলো বড় হাতের হয়। বুঝতে পারছি? আর এই সবগুলো মিলে হলো কি আমাদের চেঞ্জ কেস, মানে কেস রিলেটেড যত কাজ কারবার আছে সব এখানে হয়। এরপরে আসি, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে দেখতেছেন, এটার নাম হলো টেক্সট এফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। অর্থাৎ আমরা তো আমাদের মতো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের মতো কি ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। ফন্ট ফ্যামিলির সাথে কালারও চেঞ্জ করতে পারি লেখার। এই যে এখানে কালার দেওয়া আছে পাশে, এ লেখা ফন্ট কালার, এটা হলো লেখার কালার চেঞ্জ করার জন্য। যদি কোনো একটা লেখার মধ্যে বিভিন্ন একটু ফ্যান্সি একটা ফন্ট ইউজ করি, সাথে এখান থেকে ফন্ট কালার থেকে কালারও চেঞ্জ করতে পারি, কি টাইপের কালার দরকার, এখানে অনেক টাইপের কালার দেওয়া আছে, এরকম কালার দিতে পারি না। আর এই কালার আর কি বলে, এই কালার আর ফন্ট ফ্যামিলি ছাড়াও যদি আরও কোনো স্টাইল চান, তার জন্য আপনার এখানে দিছে কি টেক্সট ইফেক্ট। এখানে বিভিন্ন 3D একটু এফেক্ট দেওয়া আছে, এই টাইপের দেখেন, ব্ল্যাক আর ব্লু একটা মিক্স, বিভিন্ন রকম এফেক্ট দেওয়া আছে। এরকম দেখেন নিচে একটা মিরর এফেক্ট চলে আসছে। আবার এগুলাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, যেমন আউটলাইনটা কি কালারের হবে, আউটলাইনটা একটা কালার দিলেন, আবার শ্যাডোটা অন্য রকমের কালার দিতে চাইলে শ্যাডো কোন দিকে হবে, তারপর রিফ্লেকশনটা কোন দিকে যাবে, দেখেন এই যে রিফ্লেকশনটা একটু বেশি করে আসছে। তারপর গ্লো, যদি সাথে গ্লো ইফেক্ট দিতে চান। ঠিক আছে, আর বাকিগুলো নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়। যদি এখানে নাম্বার থাকতো, ধরেন এরকম একটা নাম্বার থাকে, নাম্বারের ক্ষেত্রে আবার এগুলা ইউজ হয়। দেখি ক্যালিব্রির মধ্যে গিয়ে যদি নাম্বার ইউজ করি কোনো একটা, এই টাইপের ধরেন 1 2 and 3টাকে একটু জাস্ট বড় হয়। এখানে আহামরি কোনো নতুন ডিজাইন না, জাস্ট নাম্বারগুলোকে একটু উপর নিচ করে দেয়। ঠিক আছে, তারপরে ধরেন যদি ইকুয়েশন টাইপ থাকে তখন এগুলো ইউজ হয়। ঠিক আছে, আর ধরেন আপনি কিছু ডিজাইন ইউজ করছেন এখানে, ঠিক আছে, ধরেন কিছু ডিজাইন ইউজ করছেন, এখন চাইতেছেন সব কিছু একবার রিমুভ করে ফেলবো, সব কিছু রিমুভ করে একদম ইনিশিয়াল যে ক্যালিব্রি ছিল ওই অবস্থায় চলে যাব। তখন কি করব, এই যে আমরা ডিজাইনগুলো করলাম, যে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট কালার, শ্যাডো, রিফ্লেক্ট যত কিছু দিছি, এই সবগুলাকে ওয়ার্ডের ভাষায় বলা হয় কি ফরম্যাটিং। ঠিক আছে, এই সবগুলোকে ওয়ার্ডের ভাষায় বলা হয় ফরম্যাটিং। মানে একটা লেখাকে আমরা ফরম্যাট করলাম। আপনি যতই বলেন যে একটা লেখার কালার চেঞ্জ করলাম, একটা লেখার ফন্ট সাইজ বাড়াইলাম, ফন্ট সাইজ করাইলাম, এইগুলাকে ওয়ার্ডের ভাষায় বলছে কি ফরম্যাটিং। আর সব ফরম্যাটিং যদি ক্লিয়ার করে ফেলতে চান তাহলে তো আমরা ওই আগের অবস্থায় চলে যেতে পারবো। তো সব ফরম্যাটিং ক্লিয়ার করার জন্য এই যে চেঞ্জ কেসের পাশে দেখবেন ছোট্ট একটা ইরেজার টাইপের দেওয়া আছে। ইরেজার দিয়ে কি ক্লিয়ার করা যায়, ইরেজার দিয়ে ফরম্যাটিংগুলোকে ক্লিয়ার করা যায়। এই জন্য ইরেজারটাকে বলা হয়েছে কি ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন লিভিং অনলি দ্য নর্মাল অ্যান্ড আনফরম্যাটেড টেক্সট। অর্থাৎ একদম নর্মাল এবং সব ধরনের ফরম্যাট বাতিল করার পর যে টেক্সটটা থাকবে ওই টেক্সটে শুধুমাত্র এখানে থাকবে। ঠিক আছে, এটা কীভাবে করবো, জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। এই দেখেন যাবতীয় সব রকমের ফরম্যাটিং চলে গেছে, ফন্ট সাইজ 11 হয়ে গেছে, আর ফন্ট ফ্যামিলি কি হয়েছে ক্যালিব্রি বডিতে চলে আসছে। ঠিক আছে, ক্যালিব্রি বডিতে চলে আসছে। এটা কি দিয়ে করে, এটা করা হলো আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং এই বাটনটা দিয়ে। ঠিক আছে, আপনি যদি কোনো লেখার মধ্যে অনেক ফরম্যাটিং করেন, যাবতীয় যত ফন্ট ফ্যামিলি, যত কিছু কালার টালার যত কিছু দেন,
দিন শেষে যখন আপনি এটাকে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং দিবেন, এটার সব ফরম্যাটিং চলে যাবে। ঠিক আছে, একদম নর্মাল অবস্থায় চলে আসবে। বুঝতে পারছি? এবার আসি আমরা ইয়ে থেকে কিছু টেক্সট নিয়ে আসি, কিছু ডামি টেক্সট নিয়ে আসি। ধরেন আমরা গুগল থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসলাম। কি করছি, গুগল থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসছি। এখন আমরা যখন বই পড়তাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন বই পড়ি আমরা, তো বইয়ের মধ্যে কি করি, হাইলাইট করে রাখি। সবুজ কালার একটা হাইলাইটার পেন থাকে, লাইব্রেরিতে পাওয়া যায়, ওটা দিয়ে আমরা কি করি, লেখার মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গা হাইলাইট করে রাখি। তো ওয়ার্ডের মধ্যেও আপনি চাইলে এরকম হাইলাইটার ইউজ করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ডের মধ্যে হাইলাইটার ইউজ করার জন্য এই যে এখানে এ বি ছোট হাতের একটা পেনের মতো একটা সাইন, এই জিনিসটা দেওয়া আছে, এটার নাম হলো টেক্সট হাইলাইট কালার। এটা মূলত ওই যে হাইলাইটের মানে বইয়ের মধ্যে যেভাবে হাইলাইট করি ওই সেম কাজটাই এটা করে। ঠিক আছে, এটা ওই সেম কাজটাই করে। আপনি যতটুকু লেখা হাইলাইট করতে চান, ধরেন এতটুকু যে ইট ওয়াজ পপুলারাইজড, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, বা ধরেন এই যে এটা ইয়ারটা 1960, এই জায়গাটা আমি হাইলাইট করে রাখতে চাই, তখন কি করব, এখান থেকে সিলেক্ট করে জাস্ট হাইলাইটে ক্লিক করব। দেখেন এই জায়গাটুকু ইয়েলো মার্ক করে হাইলাইট হয়ে গেছে। আবার যদি এটাকে অন্য কোনো কালারে হাইলাইট করতে চান, তখন দেখবেন হাইলাইটের পাশে ছোট্ট একটা ড্রপ ডাউন দেওয়া আছে, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, এই কালারগুলো দিয়ে আপনি হাইলাইট করতে পারেন লেখা। যেমন এই যে 50s, এই যে একটা ইয়ার সাল, সিন্স দ্য 50s, এই যে এই টাইপের জিনিস সিলেক্ট করে হাইলাইট করে রাখতে পারেন। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দেই যে আমরা যখন ক্লিয়ার অল ফরম্যাটিং করি না, তো ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের মধ্যে কিন্তু এই হাইলাইটটা আসে না। আপনি যত কিছুই ফরম্যাট করেন, দেখেন ফন্ট ফ্যামিলি দিলাম, টেক্সট ইফেক্ট দিলাম, কালার চেঞ্জ করলাম, অনেক কিছু চেঞ্জ করছি না। এখন এইগুলাকে সিলেক্ট করার পর যদি ক্লিয়ার অল ফরম্যাটিং দেই, সব ফরম্যাটিং চলে গেছে কিন্তু হাইলাইট কিন্তু যায় নাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের মধ্যে সব টাইপের ফরম্যাটিং চলে যায় কিন্তু হাইলাইটটা যায় না। ঠিক আছে, কারণ হাইলাইটটা এমন একটা জিনিস, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি এখানে মার্ক করে রাখছিলেন কোনো একটা কারণে, এখন হুট করে আপনার পুরো ডকুমেন্ট থেকে সব হাইলাইট চলে গেল, আপনি নেক্সট টাইম কিন্তু আর খুঁজে পাইতেছেন না যে আপনি কি কি ইম্পর্টেন্ট জিনিস মার্ক করে রাখছিলেন, কোথায় হিসাব মার্ক করে রাখছিলেন, কোথায় একটা ইম্পর্টেন্ট ইয়ার্স আপনি মার্ক করে রাখছিলেন। ঠিক আছে, এটা আর করা যাবে না। এই জন্য ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের মধ্যে সব ফরম্যাটিংই চলে যায় কিন্তু ওই ইয়াগুলা, এই হাইলাইটগুলো যায় না। ঠিক আছে, হাইলাইটগুলো যদি আবার সরাইতে চান, তখন এটাকে সিলেক্ট করে এই যে হাইলাইট থেকে বলবেন কি নো কালার, হাইলাইট থেকে বলবেন কি নো কালার, নো কালার বলে দিলে দেখবেন ডকুমেন্টের যত জায়গায় ওই হাইলাইট করা ছিল সব জায়গা থেকেই কালারগুলা চলে যাবে। ঠিক আছে, সব জায়গা থেকে কালারগুলা চলে যাবে। আরেকটা সিম্পল বিষয় আছে, হুম, না ডিফল্ট করা যায় না, এটা ক্যালিব্রি ডিফল্ট থাকে বাই ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা কি যেন বলতেছিলাম, আচ্ছা আরেকটা সিম্পল বিষয় হলো কি টেক্সট অ্যালাইন। ঠিক আছে, এই ফন্ট পার্টটা তো দেখলাম, এরপর আসি যে প্যারাগ্রাফ পার্টের মধ্যে। প্যারাগ্রাফ পার্টের মধ্যে আচ্ছা প্যারাগ্রাফ পার্টের আগে এই পাশে একটা জিনিস দেখি, ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে এখানে। ঠিক আছে, এটা খুবই কাজে লাগে, আমার পার্সোনালি খুবই কাজে লাগে ফরম্যাট পেইন্টারটা। ফরম্যাট পেইন্টারের কাজ হলো কি, ধরেন আপনি একটা লেখা, এই যে লরেম ইপসাম লেখাটা, এটাকে আমি আরো কয়েকবার কপি পেস্ট করে নিই। এরকম ধরেন এই যে লরেম ইপসাম লেখাটা এখানে আছে, এখন আমি এই লরেম ইপসাম লেখাটাকে অনেক টাইম নিয়ে একটু কষ্ট করে ধরেন কিছু একটা ডিজাইন করলাম এই টাইপের, ধরেন লরেম এরকম করে কালার করলাম, লেখাটাকে একটু অন্য কালার করলাম, লেখার আউটলাইনটাকে একটু অন্য কালার দিলাম, ফন্ট সাইজ একটু বড় করলাম, আর কি করা যায়, একটু ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম, যাই হোক কিছু একটা করে আমি লরেম ইপসামটাকে একটা ডিজাইন দিছি। ঠিক আছে, লরেম ইপসামটাকে একটা ডিজাইন দিছি। এখন আমি চাইতেছি এই যে এখানে টাইপ সেটিং বা এই পাশের যে লরেম ইপসাম, এটাকেও আমি ওই সেম ডিজাইনটাই দিব। তো সেম ডিজাইন দিতে গেলে আমার আবার মনে করেন যে এটাকে সিলেক্ট করে ওই ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট কালার, স্টাইল, আউটলাইন অনেক কিছু করা লাগবে। তো এমন যদি হইতো যে আমি লেখা কপি করব না, ঠিক আছে, আমি লেখা ওই যে কালার রিমুভ করার জন্য নো কালার দিয়ে দিবেন। ঠিক আছে,
কই যেন এই যে এই সেম ডিজাইনটা আমি এখানেও করব, বাট সেম লেখা না, যেমন এটা তো লরেম ইপসাম সেম লেখা, যদি অন্য কোনো লেখা হয় যেমন ধরেন এই যে এই পাশে টেক্সট এবার সিন্স 15, এই লেখাটাকে আমি এই সেম ডিজাইনটা কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, লেখা কিন্তু কপি করে আনবো না, জাস্ট লেখার সাথে যে ফরম্যাটিংগুলো, এক পাশে আমার লেখা এক পাশে যাবতীয় ফরম্যাটিং, তো জাস্ট ওই ফরম্যাটিংটাকে আমি কপি করে নিয়ে আসা এখানে কোনো একটা লেখার উপর বসায় দিব। এই কাজটা করে মূলত ফরম্যাট পেইন্টার। ঠিক আছে, ধরেন এই যে লেখাটা আমি সিলেক্ট করলাম, এই পাশে লরেম ইপসাম লেখাটা সিলেক্ট করলাম, এরপরে ক্লিক করলাম ফরম্যাট পেইন্টারে। ও কি করছে দেখেন, ফরম্যাট পেইন্টার কিন্তু এখন চেক মার্ক করা আছে, এর মানে ফরম্যাট পেইন্টার আমার এই যে এই জায়গায় যে ডিজাইনগুলো ছিল না, এই ডিজাইনগুলোকে কপি করে নিয়ে আসছে। জাস্ট এই ডিজাইনগুলোকে কপি করে এখন পেস্ট করব কিভাবে দেখেন, আমার যে আইকন মানে এই যে আইটা সিলেক্টর, এর পাশে দেখেন ছোট একটা পেইন্ট ব্রাশের মতো শো করতেছে। এখন আমি যেই লেখাই সিলেক্ট করব, দেখেন এই পাশে কি হয়েছে, এই পাশে একটা মানে সেম লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, সেম লেখাটা এখানে চলে আসছে। এক সেকেন্ড, সেম লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, এইটাকে বলা হয়েছে কি ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা যে কোনো জায়গার লেখার যে ডিজাইনটা এইটাকে কপি করে নিয়ে আসতে পারি। ক্লাস করতে করতে ঘুম আসে কেন বলেন? এই জন্য মাঝখানে একটু কথা না বললে ঘুম চলে আসে। খাদিজাতুল কুবরা বলেন, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো গত দিনের ক্লাসটা মিস করেছিলাম, তো আপনার ওই যে রেকর্ডিংটা পেয়েছি, বাট আচ্ছা রেকর্ডিং এর সাউন্ডটা অনেক স্লো ছিল, বুঝতে আচ্ছা, পারছিলাম না। একটু হেডফোন ইউজ করতে হবে তাহলে ওই ক্লাসটার জন্য। একটু সম্ভবত মাইক্রোফোনটা একটু দূরে হয়ে গেছিল মনে হয়। ক্লাস টাইমে প্রবলেম হয় নাই তো, আমি রেকর্ডিং এ হয়তো পরে প্রবলেম হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর আপনি হয়তো হোমওয়ার্ক দিয়েছিলেন, হ্যাঁ ওই জন্য ক্লাসটা আসলে সাবমিট করতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই, আপনি এই ক্লাসের পরে একসাথে সাবমিট করে দিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আর আসসালামু আরেকটা আলাইকুম। বিষয় হচ্ছে যে ভাইয়া, এইগুলোকে আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো? না না, এগুলা এগুলা ইয়েতে দিয়ে দিন, ফেসবুক গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা যারা কিছু বলবেন একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি একজন একজন করে সবার কথা শুনতে পারবো। ঠিক আছে, এরপর কে যেন ছিল, এমডি সাইফুল ইসলাম সাহেব, আপনি বলেন। স্যার আপনি একটু পরিচয়টা দেন শুনি আমরা। আমার পরিচয়টা বললাম আপনার একটু পরিচয়টা দেন আমরা শুনি, আমাদের ও আচ্ছা, মেন্টরের পরিচয়। আমার পরিচয় খুব বেশি বড় পরিচয় না। আমি আবির মাহমুদ, ইউআই ল্যাবে আছি ফ্যাকাল্টি হিসাবে। যদিও আমার মেইন ক্যারিয়ার কিন্তু এটা না, অনেকে জানেন কি না জানি না, যারা অন্যান্য কোর্সে ছিলেন তারা হয়তো বা জানেন আমার মেইন ক্যারিয়ার কিন্তু মাইক্রোসফট অফিসে না। আমার মেইন ক্যারিয়ার একজন ডেভেলপার হিসেবে, ওয়েব ডেভেলপার। তার পাশাপাশি যেহেতু আমি বিষয়টাতে মোটামুটি অভিজ্ঞ, অ্যাটলিস্ট ক্লাস নেওয়ার মতো অভিজ্ঞ, বিধায় ইউআই ল্যাব আমাকে এই দায়িত্ব দিয়েছে আপনাদেরকে বিষয়টা শিখাইতে। ওয়েব ডেভেলপার অনেক বড় একটা প্রজেক্ট স্যার, মানে বড় একটা হ্যাঁ, আমি স্যার হয়েছিলাম, বেশি বুঝছেন দিন স্যার, বেশি দিন আমি অনেক সেক্টরে মাথা কাজ খাটাইতে করবো হয় না। স্যার, তার জন্য বের হয়ে পড়ছি। জি, সেটাই পজ করছিলাম। আচ্ছা, তো এরপর আসি, ধরুন ফরম্যাট পেইন্টার দিয়ে আমি কপি করে আনতে পারলাম। আবার যদি সেম জিনিস আপনি ইয়া ক্ষেত্রেও করতে পারেন, ধরুন এই যে এই জায়গার যে লেখাগুলো, এগুলো কিন্তু কোনো ফরম্যাটিং নাই, এই লেখাগুলোর কোনো ফরম্যাটিং নাই। তো এখান থেকেও আপনি চাইলে জাস্ট একটা লেখা সিলেক্ট করলাম যে কোনো জায়গায়, এরপর বললাম যে ফরম্যাট পেইন্টার, আমার এই যে একদম ফরম্যাটিং ছাড়া যেই অবস্থা, এই জায়গার ফরম্যাটিংটা কপি হয়ে গেছে না। এখন যদি আমি এটার উপর দিয়ে লেখাটা যা সিলেক্ট করি, দেখেন ডিজাইন চলে গেছে একদম নর্মালি। ঠিক আছে, আর যদি এই টাইপের ডিজাইন আনতে চান তখন ওই ডিজাইনটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার, এরপরে টান দিবেন, দেখবেন পুরোটা ওই ডিজাইনের হয়ে গেছে। এগুলো মূলত ফরম্যাট পেইন্টার দিয়ে করা হয়। এরপর আসি আপনাদের একটা ইন্টারেস্টেড টপিক কি নিয়ে, বাংলা ফন্ট নিয়ে। ঠিক আছে, বাংলা ফন্ট নিয়ে, ঠিক আছে, শর্টকাট দিব না আস্তে আস্তে। বাংলা ফন্ট নিয়ে, বাংলা ফন্টের জন্য বলছিলাম কি আমরা দুইটা সফটওয়্যার ইউজ করতে পারি বাংলা ফন্টের জন্য।
ঠিক আছে, কি কি ইউজ করতে পারি? একটা হলো যে অভ্র, একটা সফটওয়্যার নাম হলো অভ্র, আরেকটা সফটওয়্যার নাম হলো বিজয়। এখন অভ্রটা ইউজ করা সহজ, ঠিক আছে, সত্যি কথা যেটা যে অভ্রটা ইউজ করা সহজ, কিন্তু অভ্রটা অফিস আদালত প্রফেশনাল জায়গায় নিতে চায় না। আপনি যখন থাকে না আমাদের বাসাবাড়ির আশেপাশে দেখবেন অনেক টাইপিংয়ের দোকান টোকান থাকে যেখানে ফর্ম ফিল আপ করে বা অ্যাপ্লিকেশন টাইপ করা হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়, তারা দেখবেন অভ্র কিন্তু ইউজ করে না। কি ইউজ করে? বিজয় ইউজ করে। কারণ বিজয় খুব সহজেই কাস্টমাইজেবল, কাস্টমাইজ করা যায় অনেক। এই যে ইংলিশ যে ফন্টগুলো আছে এখানে, যেমন এখানে যে ফন্ট আছে এগুলো ইউজ করতে পারছি, আবার মন চাইছে ডাউনলোড করে টিটিএফ ফাইল দিয়ে ইউজ করতে পারছি। এই সুবিধাটা অভ্রতে পাওয়া যায় না, ঠিক আছে। বিধায় কি ইউজ করতে হয়? বিজয় ইউজ করতে হয়, ঠিক আছে। অভ্র ইউজ করার জন্য আমরা মোবাইলে যারা অভ্র ইউজ করি তাদের জন্য কোনো প্রবলেম হয় না। নর্মালি জাস্ট বাংলার ইংলিশ টাইপ করার মতো হলেই হয়, ইংলিশ টাইপ করার মতো টাইপ করলে চলে আসে। আমাদের মূল বিষয় হলো, মূল উদ্দেশ্য হলো বিজয়টা দেখা, ঠিক আছে, বিজয় 52। এখন বিজয় 52টা আবার একটা পেইড সফটওয়্যার, ঠিক আছে। বাংলার জন্য অনেক ফন্ট আছে, ডিফল্ট থাকে সুতনি এমজে। এছাড়াও ইংলিশে যেমন বললাম না যে আপনার মতো করে ফন্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন, এখানেও ডাউনলোড করে ইউজ করা যায়। তো যেটা বলতেছিলাম যে বিজয় কিন্তু একটা মূলত পেইড সফটওয়্যার। তো বিজয়ের একটা ভার্সন আমি আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিই, ঠিক আছে। এটা আমার দাঁড়ান, এখানে কোনো একটা ফোল্ডারের মধ্যে আছে বিজয়, বিজয়, এই যে বিজয় 52.zip, এইটার মধ্যে দেখবেন আপনার অ্যাক্টিভেশন কোড সহ দেওয়া আছে। বিজয় 52 জিপ, এখানে অ্যাক্টিভেশন কোড সহ মানে কোড সহ দেওয়া আছে। পাশাপাশি এই যে বাংলা টাইপিং একটা পিডিএফ আছে, এটাও আমি আপনাদের দিতেছি। দেখাবো দেখাবো, এখনো তো শুরুই করিনি, বিজয়টা এখনো নামাইতে পারলাম না। পিডিএফ ডাউনলোড দিলাম, পিডিএফ কই গেল? এখানে কি বিজয় 52 আগে থেকে ইনস্টল করা আছে নাকি? এটা প্রবলেম হবে না। এটা আসলে কেন হয়? ভাইরাসের জন্য হয় না। এটা আসলে গুগল ড্রাইভ, যখন কোনো কিছু আপনি ডাউনলোড করেন গুগল ড্রাইভ থেকে, তখন সে চেক করতে চায়, এটাকে একটা স্ক্যান করতে চায়। আর যখন দেখে ফাইলটা অনেক বড়, তখন সে বলে যে ভাই আমি এটা স্ক্যান করতে পারবো না, অনেক বড় ফাইল, আপনি আপনার নিজের রিস্কে ডাউনলোড করেন। এই জন্য আসলে অ্যালার্টটা দেখায়। এটা অনেকে মনে করে যে ভাইরাস আছে এই জন্য দেখায় না। এটা গুগল আপনাকে বলতেছে যে ভাই এটা অনেক বড় ফাইল, আমি স্ক্যান করতে পারতেছি না, আপনি যদি এটা নিজের, এটা ভাইরাস থাকতেও পারে, আপনি নিজের রিস্কে ডাউনলোড করেন। আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড এনিওয়ে, তাইলে ডাউনলোড হয়ে যাবে, কারণ এটা ক্লাস রেকর্ডিং, এখানে ভাইরাসের কোনো সম্ভাবনা নাই আপাতত, ঠিক আছে। আচ্ছা, বাংলা টাইপিং এর এইটা আমি আপনাদের আপনাদের ড্রাইভের মধ্যে আপলোড করে দিই। দুইটা জিনিস আপনাদের ড্রাইভে আপলোড করে দিতেছি। একটা হলো বিজয় 52 জিপ ফাইল, আর একটা হলো বাংলা টাইপিং। এই বাংলা টাইপিং এর শীটটা খুব ইম্পর্টেন্ট বাংলা টাইপিং এর জন্য, কারণ বিজয়, যেহেতু আমরা রেগুলার বিজয় টাইপ করি না, এই জন্য আমাদের এগুলো মুখস্থ থাকে না। যারা ওই যে রেগুলার বিজয় টাইপ করে তাদের এটা মুখস্থ থাকে। প্রথম ক্লাসে কে যেন বলছিলেন যে স্যার ওই যে এমন একটা নোট লাগবে যে কোন ওয়ার্ড কিভাবে টাইপ করে, কোনটা কিভাবে টাইপ করব, ক কোনটা খ কোনটা, ওইটার জন্য এই জিনিসটার কথা বলছিলাম। যে এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি একদম সরেও সরেয়া থেকে শুরু করে আকার ঋষিকার রিকার একার ঐকার থেকে শুরু করে ক খ গ ঘ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং যুক্ত বর্ণ পর্যন্ত এখানে দেওয়া আছে, কোন যুক্ত বর্ণ কিভাবে টাইপ করতে হয়, ঠিক আছে। এটা যার কাছে আছে তার মনে হয় না আমার বাংলা টাইপিং করতে কোনো প্রবলেম হবে। এবার আসি বাংলা টাইপিং করব কিভাবে। প্রথমে তো বিজয় লাগবে, বিজয় কি এখানে নামানো আছে? হ্যাঁ, বিজয় 52 আমার এখানে নামানো আছে। যাদের নামানো নাই তারা কি করব, ওই যে আমি গুগল ড্রাইভে ইয়া দিয়ে দিছি, জিপ ফাইল দিয়ে দিছি, ওটা জাস্ট ডাউনলোড করে সেট আপ করে নেব, ঠিক আছে। ওইটাকে জাস্ট ডাউনলোড করে সেট আপ করে নিব। দাঁড়ান, এটা ক্যান্সেল করি।
এই যে ডাউনলোড করলাম, যে জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে বিজয় 52 জিপ ফাইল, এটাকে আগে আনজিপ করে নেবেন। এটাকে রাইট বাটন ক্লিক করে বলবেন কি এক্সট্রাক্ট টু বিজয় 52, এক্সট্রাক্ট টু বিজয় 52। দেখবেন নতুন একটা ফোল্ডার চলে আসছে, এই যে বিজয় 52। এই বিজয় 52-এর মধ্যে এই যে সিরিয়াল টেক্সট, কারণ রিসেন্ট যে ব্যাচগুলো গেছে প্রত্যেক ব্যাচে দেখছি আমি ফাইল দেওয়ার পরের দিন স্যার অ্যাক্টিভেশন কি কোথায়, এই যে দেখেন আপনার এই ফোল্ডারের মধ্যেই সিরিয়াল টিএক্সটির মধ্যে অ্যাক্টিভেশন কোড দিয়ে দিছে, এই দেখেন অ্যাক্টিভেশন কোড এখানে দেওয়া আছে। আপনি এটাকে জাস্ট এমএসএ ফাইলটাকে সেট আপ করবেন, সরি এই যে এটা, কই জানো, এই যে সেটআপ ফাইল বিজয় 52, এই যে setup.exe, সেটআপে ক্লিক করবেন। আমার এখানে যেহেতু অলরেডি আছে এর জন্য রিপেয়ার বলছে, আমি এটাকে রিপেয়ার করি। আমার বিজয়টা প্রবলেম করতেছে কেন জানো, দেখতে হবে। এই যে বিজয় 52 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, ক্লোজ। যদি আমি বিজয়টা ওপেন করি, বিজয় 52, এই যে অ্যাক্টিভেশন কোডটা চাবে, এই অ্যাক্টিভেশন কোডটাতে কি করবেন, এই যে serial.txt টা ফাইল আছে না, এখানে দেখবেন অ্যাক্টিভেশন কোডটা দেওয়া আছে, এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আচ্ছা একবারে আসে না, আলাদা আলাদা করে পেস্ট করবেন, সমস্যা নেই, একটু টাইম লাগবে। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ভাবে পেস্ট করে দিবেন, দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, দেখবেন অ্যাক্টিভেট হয়ে গেছে বিজয় 52 উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। ঠিক আছে, এটা হলো কি বিজয় 52 ইনস্টল করা। কি করলাম, বিজয় 52টা ইনস্টল করলাম আগে আমার কম্পিউটারে, যাতে আমি বিজয় দিয়ে বাংলা টাইপ করতে পারি। কিন্তু এখন আমার এখানে বাংলা টাইপ আসবে না, নর্মালি ইংলিশে আসবে। কি আসবে, নর্মালি ইংলিশ আসবে। আমার যে কিবোর্ড লেআউটটা, এটাকে আমার কি করতে হবে, বাংলাতে কনভার্ট করতে হবে। যে হ্যাঁ আমি মানে কিবোর্ডকে বলতে হবে যে এখন আমি বাংলা টাইপ করব, এখন আর ইংলিশ উঠায়ও না। ঠিক আছে, এখন আমি কি করব, বাংলা টাইপ করব। না না F12 না, F12 হলো কিসের জন্য, অব্রোর জন্য। বিজয়ের জন্য কি করতে হয়, ওই পিডিএফটা কোথায়, জাস্ট পিডিএফটাতে দেখবেন একদম শুরুতে লেখা আছে, শুরুতে না এই যে এখানে, ফর এটার মাঝখানে লেখা ছিল, দাঁড়ান, এই যে এখানে বাংলা ফন্ট রুলস। ঠিক আছে, বাংলা ফন্ট রুলস দেওয়া আছে এখানে। পরে পরে, এগুলো এখন না। ড্রাইভে দিয়ে দিছি, গুগল ড্রাইভে। ঠিক আছে, যে গুগল ড্রাইভে ক্লাস রেকর্ডিং পান না, ওই সেম ড্রাইভেই দিয়ে দিছি, সফটওয়্যার সহ সিরিয়াল কি সহ দিয়ে দিছি। এই দেখেন বাংলা ফন্ট রুল। বাংলা ফন্ট রুলের জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে সুতোনিয়াম যে কোনটা, এটা হলো যে ফন্ট ফ্যামিলি, একটা ইংলিশ যে ফন্ট ফ্যামিলিগুলো ছিল না, ওরকম বাংলা ফন্ট ফ্যামিলিও আছে। ওইরকম দেখবেন বাংলার জন্য বাই ডিফল্ট সুতোনিয়াম যে দেওয়া থাকে, এই যে সুতোনিয়াম যে, এটা অনেক না পপুলার একটা ফন্ট বাংলার জন্য। সুতোনিয়াম যে সিলেক্ট করতে হবে, এবং এই যে এখানে ইংলিশ দেওয়া আছে না, এটাকে বাংলা করার জন্য শর্টকাটে কি দেওয়া আছে, কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং বি, অর্থাৎ দুইটা জিনিস করা লাগবে। ফার্স্টে আমার সুতোনিয়াম যে সিলেক্ট করে নেওয়া লাগবে, এবং কিবোর্ড লেআউট চেঞ্জ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি। এই দেখেন আমার এখানে কি হয়ে গেছে, বিজয় ক্লাসিক। অর্থাৎ এখন আমি যাই টাইপ করব এগুলা কি বাংলায় আসবে। আর বাংলা কিভাবে টাইপ করব, এটার জন্য এই যে এখানে সম্পূর্ণ সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সরেয়া টাইপ করার জন্য কি G+F, আমি যদি কিবোর্ডের G আর F একসাথে চাপ দিই, এই দেখেন সরেয়া। তারপর যদি বলি যে আমাদের ম কোথায়, এই যে ম এর জন্য এম, জাস্ট এই যে আম। তারপর কি লাগবে, আকার লাগবে, ঠিক একটু বড় করে দেই, ফন্ট সাইজ বড় করে দেই, এই যে আম। এরপর আকার, ধরেন আমাদের লিখতে চাইলে এই যে এখানে আকার দেওয়া আছে, দেখেন আকার এফ, ঠিক আছে। তারপর একারের জন্য এই যে সি, দয়ের জন্য কি এল, অর্থাৎ একার এল। আর র এর জন্য ভি। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আকার ওকার
স্বরেয় স্বরেয়া যুক্ত বর্ণ সবগুলা এখানে। আরেকটা জিনিস, এই যে ভালো জিনিস চোখে পড়ছে, এখানে কি হয় বিজয়তে যখন আপনি বাংলা টাইপ করেন না, টাইপ করার পর অনেক সময় দেখবেন যে স্পেস দেওয়ার পর, এই যে এখন আর হবে না, স্পেস দেওয়ার পর না অনেক সময় দেখবেন যে লাস্টে যে রটা থাকে এটা ও এর মতো হয়ে যায়। ঠিক আছে, এটা বিজয়ের ডিফল্টই। হ্যাঁ হ্যাঁ, ইউনিকোড দেখাবো। এটা হলো যে রটা কি হয় ও এর মতো হয়ে যায়। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করবেন। এটার জন্য কি করতে হয়, সিম্পলি জাস্ট যখন স্পেস দিয়ে দেখবেন যে ও এর মতো হয়ে গেছে, তখন জাস্ট ওটাকে মুছে দিয়ে আরেকবার মানে জাস্ট একটু ব্যাক স্পেস দিয়ে একটা স্পেস দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, শীটটা দেওয়া আছে অলরেডি, গ্রুপেও দিয়ে দিব, না ড্রাইভেও দেওয়া আছে। ঠিক আছে, এই যে ও হয়ে গেছে না, জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে, সরি কিবোর্ডে জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেস করে দিব, দেখেন আমাদের হয়ে গেছে। এখন আপনি স্পেস দিয়ে আবার নতুন করে টাইপ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট কন্ট্রোল জেড দিলে আবার ওইটা র হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক সময় অটো কারেক্টের মতো করে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখন আসি যে এই যে ইউনিকোড কি জিনিস। ইউনিকোড হলো মূলত এই যে বাংলা যে ফন্টগুলো থাকে না, এই বাংলা ফন্টগুলোকেই মূলত বলা হয় কি, যে দুটো ফরম্যাটে থাকে, এটাকে বলা হয়েছে কি ইউনিকোড একটা ফরম্যাট। ঠিক আছে, যে বাংলায় যেমন ফন্ট ফ্যামিলি বলি না, ইংলিশেও এই টাইপের ফন্টের থাকে। একটা হলো বিজয় ক্লাসিক, একটা হলো ইউনিকোড। ইউনিকোডটা মূলত একটু ট্রান্সক্রিপ্ট বা এনক্রিপ্ট টাইপের থাকে। নর্মালি বাংলার জন্য বিজয় ক্লাসিক ইউজ করা হয়। ঠিক আছে, দুইটাই আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, বাংলা ফন্ট এখন আমি যদি এক্সট্রা ইউজ করতে চাই, সুতনি এমজি তো ডিফল্ট আছে, সুতনি এমজি ছাড়া যদি আমি আরও কোনো কিছুটা ইনস্টল করতে চাই, যে অন্য কোনোটা আমি ইউজ করব, আর এই যে শীটটা দেওয়া আছে, এই শীটটা মূলত বিজয় ক্লাসিকের জন্য। এই যে বিজয় ক্লাসিক, ইউনিকোড না, এটা কিন্তু বিজয় ক্লাসিকের জন্য। ইউনিকোড দিয়ে যদি আবার এই সেম ফন্টগুলো দেন, অনেক সময় সেম টু সেম নাও আসতে পারে, এই জন্য বিজয় ক্লাসিক দিয়ে নেবেন। আর বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য বাকি প্রসেস কিন্তু সেম। ঠিক আছে, বাকি প্রসেস সেম। বাংলা ফন্ট যদি ডাউনলোড করতে চাই, ধরেন কি আছে, লিপি ঘর নামে একটা সাইট আছে। আচ্ছা, এই দেখেন এখন কিন্তু আমার বাংলা ইয়া অন করা না, বাংলা লেআউট অন করা, এর জন্য কিন্তু আমার ইংলিশ এলোমেলো আসতেছে। ইংলিশে আনার জন্য অবশ্যই আবার কন্ট্রোল অল্টার বি দিয়ে ইংলিশে আসতে হবে, তা না হলে কিন্তু ইংলিশ আবার নর্মালি আসবে না। এই যে এখন ঠিক আছে, কন্ট্রোল অল্টার বি দিয়ে আবার ইংলিশে এসে পড়তে হবে। এখানে এসে আমি সার্চ করি লিপি ঘর। ঠিক আছে, লিপি ঘর, এই যে লিপি ঘর ফ্রি বাংলা ফন্ট, এখানে অনেক রকমের বাংলা ফন্ট পাওয়া যায়। ঠিক আছে, এখানে অনেক রকমের বাংলা ফন্ট পাওয়া যায়। এই যে ফ্রি ফন্ট, এগুলো হলো ফ্রি ফন্ট। ঠিক আছে, এই যে জসির বুথ হয়, 36 জুলাই, আলিনুর মায়াবতী, এম এ হাই, মেহেদি 21, আলিনুর নবীন, এগুলো ফন্টের নাম। ঠিক আছে, এগুলা ফন্টের নাম। এখান থেকে যেই ফন্ট আপনি ইউজ করতে চান, এখান থেকে যেই বাংলা ফন্টটা আপনি ইউজ করতে চান, যেমন ধরেন কোন একটা ফন্ট যেটা একটু ইউনিক, যেটা বোঝা যাবে যে হ্যাঁ নতুন একটা কিছু ফন্ট আসছে, দেখি এই টাইপের কোনো ফন্ট পাই কিনা। ধরেন এটাই নিলাম, এটার নাম কি এসআরএফ চুয়াডাঙ্গা, এটা একটা ফন্ট। ঠিক আছে, এইটার দেখেন দুইটা ভার্সন দেওয়া আছে, একটা হলো ইউনিকোড ভার্সন এবং একটা কি আনসি। এই আনসি যেটা, এটা মূলত আমরা এই যে বিজয় ক্লাসিকে যেটা ইউজ করি। তো এটা আমরা ডাউনলোড করে নেই। এখানে ভয়াবহ আগুন লাগছে, যারা হয়তো বা আপডেট পাইছেন এতক্ষণে। আচ্ছা, এই যে এই ফন্টটা কই ডাউনলোড হয়েছে, এই যে এখানে এসা দিলাম ডাউনলোড। আপনি লিপিঘরের ফন্ট ব্যক্তিগত ও ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের যে টিটিএফ ফাইল, যে ফাইলটা টিটিএফ ফাইলটা দিবে, ওইটা আপনি নিজস্ব ওয়েবসাইট বা কোথাও পুনরায় বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ এই ফ্রি ফন্ট আপনি নিয়ে আবার পেইড কোথাও সেল করতে পারবেন না। ঠিক আছে, বাংলা ইউজ করছি, মানে এটা আপনি নিতে পারবেন বাট এটাকে আবার সেল করতে পারবেন না। ঠিক আছে, আমি একমত, সেল করলাম না, ইউজ করতে পারতেছি এটাই অনেক, আবার সেল করব কোথায়।
এই যে এসআরএফ চুয়াডাঙ্গা জিপ ফাইল, মনে আছে ইংলিশ ফাইল মানে ইংলিশ ফন্ট যখন ডাউনলোড করছিলাম মোনোটোন ডট জিপ, সেমভাবে দেখেন এসআরএফ চুয়াডাঙ্গা ডট জিপ চলে আসছে। এই যেটা, এটাকেও সেমভাবে কি করব, আনজিপ করব আগে এখান থেকে, কই গেল, এই যে এক্সট্রাক্ট টু এসআরএফ চুয়াডাঙ্গা, এই যে ফোল্ডার চলে আসে এসআরএফ চুয়াডাঙ্গা। এখানে দেখবেন কয়েকটা ভার্সন দেওয়া আছে, আনসি ভি1, আনসি ভি2, ইউনিকোড। তো আমরা ইউজ করতেছি কি বিজয় ক্লাসিক না, এখানে বিজয় ক্লাসিকের জন্য আমরা মূলত এই আনসিগুলো ইউজ করি। আনসি ভি1 ভি2 যে কোনো একটা ইউজ করতে পারি, এটা সেম জিনিস, জাস্ট দুটো ভার্সন, একটা ভার্সন 1 একটা ভার্সন 2, যে কোনো একটা নিলেই হবে। ধরেন আমরা এই যেটা আনসি ভি1 টিটিএফ1 দুইটা আছে না, কিভাবে ইনস্টল করে, ফন্ট সেটিংয়ে গিয়ে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখানে এসে এই দুটাকে ড্র্যাগ অ্যান্ড কি করব, ড্রপ করে দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এই যে দেখেন চলে আসছে লি এসআরএফ চুয়াডাঙ্গা। লি এসআরএফ চুয়াডাঙ্গা, ঠিক আছে। এই ফন্টটা কিন্তু এখানে কি চলে আসছে, এটার নাম কি লি এসআরএফ চুয়াডাঙ্গা। বাংলাতে একটু প্রবলেম কি, যারা বাংলা ফন্ট আগে থেকে চিনি না তাদেরকে একটু প্রবলেম হয়, আমার নিজেরও প্রবলেম হয়, যদি বাংলা ফন্ট যেহেতু আমরা বিজয়তে খুব বেশি ইউজ করা হয় না, কারণ বাংলা ফন্ট এখানে এক্সাক্ট নেম অনুযায়ী পাওয়া যায় না অনেক সময়। যেমন এটার নাম কি ছিল, লি এসআরএফ চুয়াডাঙ্গা, দেখি এখানে লি এসআরএফ লিখে সার্চ করলে আসে কিনা। সেট আপ কিন্তু হয়েছে, কিন্তু খুঁজে পাইতে এই যে লি এসআরএফ চুয়াডাঙ্গা চলে আসছে, ঠিক আছে। লি এসআরএফ চুয়াডাঙ্গা দেখলে কি মনে হইতেছে এটা এখানে কোনো লি এসআরএফ চুয়াডাঙ্গা, ঠিক আছে। এই জন্য এখানে সার্চ করতে হবে লি এসআরএফ চুয়াডাঙ্গা। এখন আমার কি করতে হবে, বাংলা টাইপ করার জন্য কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি। এখন আমি বাংলা টাইপ করতে পারবো, যেমন ধরেন কি টাইপ করছিলাম দেখি, এখানে আমাদের টাইপ করে জিআরএফ, এই যে সরেয়া, আকার যেন কই ছিল, এফ, আমাদের এই দেখেন এটা হলো আমার সুতনি এমজে ফন্ট, এটা হলো কি লি এসআরএফ চুয়াডাঙ্গা ফন্ট। সেম ভাবে বা ইংলিশের মতোই, মানে প্রসেসটা সেম, ঠিক আছে, প্রসেসটা সেম। ইংলিশে জাস্ট কি করতে হয়, ইংলিশের মধ্যে জাস্ট হ্যাঁ বিজয় ইউজ করে টাইপ করব, হ্যাঁ বিজয়টা ইউজ করবেন, কারণ এখন থেকে যদি আপনারা বিজয়টা প্র্যাকটিস করেন না, তাহলে একটা টাইমে বিজয়টা আপনার হাতের নাগালে চলে আসবে, ঠিক আছে। 60 to 80 খুব পরের কথা, ঠিক আছে। মিনিমাম 40, সব সার্কুলারের মধ্যে কি লেখা থাকে, মিনিমাম 40 অ্যান্ড বাংলায় 25, ঠিক আছে। গভর্নমেন্ট যে জবগুলো থাকে ওইখানে মূলত ইংলিশে 40 চায় আর বাংলাতে 35 বা 25 চায়, ঠিক আছে। হ্যাঁ 60 to 80 খুব ভালো ধরা হয়। হ্যাঁ কন্ট্রোল অল্টার ভি, ভি বড় হাতের ভি, ঠিক আছে। কন্ট্রোল অল্টার, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস, আমি তো কনফিউজ হয়ে বি, বি, হ্যাঁ এটা কন্ট্রোল অল্টার বি, এই সেটা লেখা আছে দেখবেন এখানে, এই যে কন্ট্রোল অল্টার বি, ঠিক আছে। দুইটা জিনিস বাংলার জন্য, জাস্ট এটাই বাংলার জন্য একটু চেঞ্জ, যে আমাদের বাংলার জন্য আগে শর্টকাটটা মানে কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে। ইংলিশে যেমন লেআউটটা চেঞ্জ করতে হয় না, জাস্ট ওই টিটিএফ ফাইল ডাউনলোড করে লাগাই দিলেই হয়, আর বাংলার জন্য সেম জিনিস, টিটিএফ ফাইল ডাউনলোড করে সেট আপ করে দিবেন, জাস্ট টাইপ করার আগে লেআউটটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, তাইলেই হবে। আর টিটিএফ ফাইলের জন্য কোনটা বললাম, টিটিএফ ফাইলের জন্য আমরা বিজয় ক্লাসিক ইউজ করার জন্য আনসিটা ইউজ করবো, আনসি, এই যে আনসি যেগুলো আছে, আনসি ভি1, আনসি ভি2, ইউনিকোড না কিন্তু, আনসি ভি1, আনসি ভি2, ঠিক আছে। আরেকটা সিম্পল জিনিস দেখে এখন, এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এখন যেটা দেখাইতেছি আগে থেকে বলে রাখি, এটা অ্যাসাইনমেন্ট থাকবে। ধরেন টাইমস নিউ রোমান, জাস্ট দেখাই দিই অ্যাসাইনমেন্ট আপনারা করবেন, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিই। সিস্টেমটা হলো কি, আমরা যে এক্সামগুলো দেই না পরীক্ষার হলে অনেক সময় এমসিকিউ এক্সাম দেই, আমরা সব এমসিকিউ এক্সাম দেই। আচ্ছা তার আগে বলি, ওই লাস্ট ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে সবাইকেই ওই লাইভ টেস্ট থেকে একটা ইয়া দিতে,
কোনটা যেন, এই যে লাইভ চ্যাট। লাস্ট ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে সবাইকে এখান থেকে একটা টাইপিং টেস্ট দিয়ে স্ক্রিনশট সহ পোস্ট করতে। অনেকে করছেন, অনেকেই করেন নাই, অধিকাংশই করেন নাই, হাতে গোনা কয়েকজন বাদে। ঠিক আছে, হাতে গোনা বা কয়েকজন বাদে অনেকেই এটা করেন নাই। এটা কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসে সাথে দিয়ে দিবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আগে কিন্তু এটা অবশ্যই করে দিয়ে দিবেন, যেমনই হোক যতই হোক। ঠিক আছে, আমরা দেখব কে সবচেয়ে বেশি করতে পারে। এই দেখেন পেন্ডিং পোস্ট 0 নিউ টুডে, পেন্ডিং কোত্থেকে থাকবে, আবার আবার দিয়েন। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম ওটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। আর যেটা দেখাইতেছিলাম যে আমরা যে কোয়েশ্চেনগুলো দেই, মানে পরীক্ষাগুলো দেই, ওই পরীক্ষাগুলোতে যে এমসিকিউগুলো তৈরি হয়, এমসিকিউ কোয়েশ্চেনগুলো, এমসিকিউ কোয়েশ্চেনগুলো তৈরি করার জন্য মূলত লিস্ট ইউজ করা হয়। নর্মালি তো লিস্ট ইউজ করা যায়, যে বুলেট লিস্ট যেগুলো আছে এখানে এই প্যারাগ্রাফের মধ্যে, বুলেট লিস্ট। বুলেট লিস্টের কাজ কি? জাস্ট কোনো কিছুকে লিস্ট আকারে শো করা, এরকম লিস্ট আকারে শো করা। ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপের বুলেট দেওয়া আছে, সার্কেল, এরকম সার্কেল, এই টাইপের স্কোয়ার, একটু কালারফুল স্কোয়ার, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। আর এই লিস্টটাকে একটু কমপ্লেক্স ভাবে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি কোশ্চেন বানাইতে পারবেন। শেষ হয়ে যাবে, এখনই শেষ করে দিব। ধরেন এমসিকিউ কোশ্চেন বানানোর জন্য আমরা এই যে 3 নাম্বার যে লিস্টটা আছে না, যেটা হলো একটু কি বলে এটাকে, হাইব্রিড বা নেস্টেড লিস্ট, এই টাইপের লিস্ট ইউজ করি। ঠিক আছে, এই লিস্ট লাইব্রেরি থেকে এই যে সেকেন্ডটা, এটা ইউজ করি। তো এইখানে ফার্স্টে কি দেওয়া থাকে? ফার্স্টে ধরেন কোনো একটা কোয়েশ্চেন, ধরেন যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই টাইপের। এরপরে এই যে টেকনিকটা দেখাইতেছেন, এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। ধরেন একটা কোয়েশ্চেন লিখলেন না, আমি এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেওয়া লাগবে আগে। কই জানো, এই যে এটা, এই 3 নাম্বারটা থেকে এই যে সেকেন্ডটা, এটা। এরপরে যখন আমি এন্টার দিব, নর্মালি কি আসবে, 1 এর পরে 2 আসবে না? আমরা 2 না লিখে এন্টার দেওয়ার পর কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করব। কোন বাটন? কিবোর্ডের ট্যাব বাটন। ঠিক আছে, কিবোর্ডের ট্যাব বাটন কোথায় থাকে? অন স্ক্রিন কেন যায়, অন স্ক্রিন কিবোর্ড কোথায়? যাই হোক, কিবোর্ডের মধ্যে একটা ট্যাব বাটন থাকে, এই উপর দিকে দেখবেন, উপর দিকের বাম দিকে তাকাইলে দেখবেন ট্যাব বাটন আছে। ঠিক আছে, ট্যাব বাটনে ক্লিক করলেই দেখবেন সামনে এতে চলে আসছে। এরপরে কি করব? এন্টার দিলে বি নাম্বার যে অপশনটা, এন্টার দিলে বি নাম্বার, এখানে ধরুন অন্য কোনো একটা অপশন আপনি দিলেন, ঢাকা একটা অপশন। এখন সিআরডি আপনি চাইলে এভাবে এন্টার দিয়ে সিআরডি এভাবে বসাইতে পারেন, অথবা যদি এভাবে খুব বেশি ইউজ হয় না, ইউজ হয় কীভাবে, এই পাশে থাকে, এই পাশগুলোতে। তার জন্য এই যে ট্যাব ফার্স্ট যে অপশনটা আছে এইখানে রাখার পর আমরা আবার ট্যাব প্রেস করব, কয়েকবার, 1-2 বার ট্যাব প্রেস করব। এখানে এসে বলবো কি, সি নাম্বার অপশন, ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে অন্য কোনো একটা অপশন দিয়ে দিলেন। আর সেম ভাবে নিচে আইনা এখানে ঢাকা থেকে আবার সেম 1-2-3 বার ট্যাব প্রেস করলে দেখবেন ওই সেম জায়গায় চলে গেছে। ঠিক আছে, স্পেস দিয়ে দিয়ে আনা যায়, কিন্তু স্পেস দিলে না এক জায়গায় আসে না, মানে একটা সেম লাইনে আসে না। যখন আপনি স্পেস না দিয়ে এভাবে ট্যাব প্রেস করবেন তখন দেখবেন কি একটা নির্দিষ্ট লাইনে, দেখেন সিআরডি কিন্তু একদম এক অ্যালাইনমেন্টে চলে আসছে। এখানে আপনি অন্য কোনো একটা অপশন দিয়ে দিলেন, বুঝতে পারছেন? এভাবে এক সিরিয়ালে চলে আসবে। এরপরে আপনি যখন এখানে এন্টার দিবেন, কি আসছে, সি না, আরেকটা এন্টার দিবেন, 2-তে চলে আসছে। ঠিক আছে, এখানে আপনি আরেকটা কোশ্চেন দিয়ে সেম প্রসেসে আবার রিপিট করতে পারবেন কোশ্চেনগুলো। ঠিক আছে, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে কি, ফার্স্ট অফ অল ওই টাইপ তো করবেনই, পাশাপাশি টাইপের সাথে এরকম একটা পেজের মধ্যে 10টা এমসিকিউ তৈরি করবেন, এই যে পাশাপাশি সিস্টেমে, বুঝতে পারছি? এই সিস্টেমে 10টা এমসিকিউ তৈরি করবেন রেকর্ডিংটা দেখে, ক্লাস রেকর্ডিং দেখে।
ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিট 2508 অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। এই যে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ঠিক আছে, ট্যাব দিয়েছি আসলে এই জায়গায়, যেমন একটা কোশ্চেন লিখলাম না, ধরেন 2 নাম্বার কোশ্চেন লিখলাম, এন্টার দেওয়ার পর নর্মালি 3 আসছে, তখন আমি কি করব, একবার ট্যাব প্রেস করব, তাহলে যে অপশনের মধ্যে নিয়ে আসবে। এখন আমি প্রথম অপশন দিলাম, এরপরে কিবোর্ডের ট্যাব প্রেস করব 1 2, এই দেখেন এখানে সি নাম্বার অপশন বসাইলাম। ট্যাবটা কেন প্রেস করা হয়, কারণ এখন যদি আমি এই বরাবর আনা লাগবে না আমার লেখাগুলোকে, এই এক লাইনের মধ্যে সি গুলাকে সব, তখন আমি যদি স্পেস দিয়ে আনতে, আমার দেখেন কতগুলো স্পেস দিয়ে, তারপরেও কিন্তু আমি অ্যাকুরেট জায়গায় আনতে পারতেছি না, এরকম। ঠিক আছে, একটু এলোমেলো আছে। এই প্রবলেমটা যাতে না হয় এই জন্য আমরা কি করি, জাস্ট এতগুলো স্পেস না দিয়ে কিবোর্ডের ট্যাব প্রেস করি, যে একটা দুইটা, দেখেন দুইটা ট্যাব দিছি, আমার এই জায়গায় চলে আসছে। এখানে একটা অপশন, এন্টার দিব, ওই যে বি অপশন, আবার সেম ভাবে একটা দুইটা ট্যাব, দেখেন এই পাশে চলে আসছে। ঠিক আছে, আগে একটা স্পেস দিতে পারেন, দেখতে ভালো লাগবে, এটার কথা বলছি, যে স্পেস না দিয়ে কিবোর্ডের ট্যাব ইউজ করতে পারেন। হ্যাঁ, আরেকটা হোমওয়ার্ক টাইপিং এর। ঠিক আছে, এটা লোড হইলো না কেন জানি, দেখেন। ঠিক আছে, শেষ হয়ে যারা নামাজে যাবেন হয়তো বের হইতে পারেন, আমরা এখনই শেষ করে দিয়ে রেকর্ডিংটা সেভ করে দিব। এই যে এখান থেকে অবশ্যই চেস করে দিতে হবে। ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে অলরেডি ফেসবুক গ্রুপে, দেখেন পিন করা আছে, ফেসবুক গ্রুপে অলরেডি পিন করা আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা, পেন্ডিং হয়ে থাকলে ডিলিট করবেন না, পেন্ডিং রাখবেন, আমি ফ্রি হয়ে আপলোড করে দিব। অল টাইম তো ফোনের সামনে থাকা পসিবল হয় না, আমি হয়তো ঘন্টাখানিক পরে দেখবেন যে ঢুকে ইয়ে করে দিছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে অবশ্যই সবার অ্যাসাইনমেন্ট চাই। ঠিক আছে, অবশ্যই সবার অ্যাসাইনমেন্ট চাই আজকে। আচ্ছা, ভিডিওটা সেভ করে দিই।